আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের তাপের ঘটনাসমূহ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আমি আগে দুটি ক্লাস করে দিয়েছি, পর্ব 1 এবং পর্ব 2। তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 ভৌতবিজ্ঞান এই বিষয়টা সার্চ করে পর্ব 1 এবং পর্ব 2টা পড়ে নেবে বা শুনে নেবে। আজকে আমরা তাপের ঘটনাসমূহের 3 নম্বর পর্ব তাপের পরিবহন এটি নিয়ে আলোচনা করব। তাপের পরিবহন বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা যদি একটি লোহার দণ্ড নিই, এই লোহার দণ্ডটিকে একদিকে যদি আমরা তাপ দিই, ধরো এইদিকে আমি তাপ দিচ্ছি, একদিকে যদি আমরা তাপ দিই তাহলে কিছুক্ষণ পরে আমরা এইদিকে ধরো হাত দিয়ে ধরে আছি, কিছুক্ষণ পরে আমরা দেখব যে আমাদের হাতটাতে গরম লাগছে। আরও এর একটি বাস্তব উদাহরণ হচ্ছে, যদি তুমি কোনো দিনও রান্না করো, রান্না করার সময় দেখবে খুন্তি দিয়ে যখন তুমি রান্না করছো, কিছুক্ষণ পরে দেখবে খুন্তির হাতলে তুমি যেখানটা ধরে আছো সেখানটা তোমার গরম লাগবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, যখন তাপটা তুমি এখানে দিচ্ছ, মানে এই জায়গায় যে তাপটা দিচ্ছ, এই তাপটা দেওয়ার ফলে এখানে যে অণুগুলো আছে সেই অণুগুলো প্রথমে তাপ নিচ্ছে, তাপ নিয়ে গরম হচ্ছে, গরমে কম্পিত হচ্ছে মানে কাঁপছে। কেঁপে যাওয়ার ফলে কি হচ্ছে না, পাশের যে অণুটা আছে সেই অণুটার সঙ্গে ধাক্কা লাগছে, তখন পাশের অণুটা ওই তাপটা নিয়ে গরম হচ্ছে, গরমে সে আবার কম্পিত হচ্ছে, কম্পিত হওয়ার ফলে তার পাশে যে অণুটা আছে সেই অণুটাতে ধাক্কা মারছে এবং সে তাপ নিচ্ছে। তাপ নিয়ে এইভাবে আস্তে আস্তে কম্পিত হয়ে 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 তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু অণুগুলো যেখানে ছিল সেখানেই থেকে যাচ্ছে। তাহলে তাপের পরিবহন পদ্ধতিতে অণুগুলোর কোনো স্থানচ্যুতি ঘটছে না, শুধুমাত্র কম্পন হচ্ছে। কম্পনের ফলে তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এই পদ্ধতির নাম হচ্ছে তাপের পরিবহন পদ্ধতি। তাহলে তাপের পরিবহন কাকে বলে, কি লিখবে না, তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলির কম্পনের দ্বারা তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলির কোনো রকম স্থানচ্যুতি হয় না, তাকেই তাপের পরিবহন বলে। তাহলে তাপের পরিবহন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যটা কি? এখানে অণুগুলির কম্পন হয় কিন্তু অণুগুলির কোনো রকম স্থানচ্যুতি হয় না। এটা খুব ভালো করে মনে রাখবে যে তাপের পরিবহন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো অণুগুলির কম্পন হয়, কম্পনের ফলে তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলির কোনো রকম স্থানচ্যুতি হয় না। ঠিক আছে? তাহলে তাপের পরিবহন কাকে বলে না, তাপ সঞ্চালনের তিনটে পদ্ধতি আছে, পরিবহন, পরিচালন আর বিকিরণ। তাহলে তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলির কম্পনের ফলেই তাপ সঞ্চালিত হয়, কিন্তু অণুগুলির কোনো রকম স্থানচ্যুতি হয় না, তাকেই তাপের পরিবহন বলে। এবারে আমরা তাপ পরিবহনের ক্ষমতাকে বলবো তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা কাকে বলে না, তাপ পরিবহনের ক্ষমতা। একটা পদার্থের তাপ পরিবহনের ক্ষমতাকে বলা হয় তাপ পরিবাহিতা। বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন রকমের হয়। তাপ পরিবহনের ক্ষমতা অনুযায়ী অর্থাৎ তাপ পরিবাহিতা অনুযায়ী আমরা পদার্থকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সুপরিবাহী পদার্থ আর একটা হচ্ছে কুপরিবাহী পদার্থ। যে পদার্থের মধ্য দিয়ে তাপ সহজেই চলাচল করতে পারে তাকে আমরা বলবো সুপরিবাহী পদার্থ, আর যে পদার্থের মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারে না তাদেরকে আমরা বলবো কুপরিবাহী পদার্থ। যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজেই চলাচল করতে পারে তাদেরকে বলবো সুপরিবাহী পদার্থ, যেমন লোহা, রূপো, তামা। আর যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারে না তাদেরকে বলবো কুপরিবাহী পদার্থ, যেমন কাঠ, কাগজ, তাই তো। অধাতুগুলো হচ্ছে বেশিরভাগই কুপরিবাহী পদার্থ। তাহলে কারা সুপরিবাহী পদার্থ? ধাতুগুলো হচ্ছে সুপরিবাহী পদার্থ, অধাতুগুলো হচ্ছে কুপরিবাহী পদার্থ।
এখন আমরা কয়েকটা বিষয় এখান থেকে জেনে নেব। যেমন দেখো, আমি কয়েকটা প্রশ্ন আকারে করে দিচ্ছি। অধাতুগুলো কী হবে সাধারণত? তাহলে অধাতুগুলো তাপের সাধারণত কুপরিবাহী। অধাতু সাধারণত তাপের কুপরিবাহী, আর ধাতু হলো তাপের সুপরিবাহী। ধাতুর মধ্য দিয়ে তাপ ভালোভাবে চলাচল করতে পারে, কিন্তু অধাতুগুলোর মধ্য দিয়ে তাপ সাধারণত চলাচল করতে পারে না। কিন্তু একটা অধাতু আছে যেটা তাপের পরিবাহী, একটা অধাতু আছে যেটি তাপের পরিবাহী, গ্রাফাইট। এটা মনে রাখবে, গ্রাফাইট অধাতু হলেও তাপের পরিবাহী। শূন্যস্থানের তাপ পরিবাহিতা কত? না, শূন্যস্থানের মধ্য দিয়ে কোনো তাপ যায় না। শূন্যস্থানের তাপ পরিবাহিতা হচ্ছে 0, অর্থাৎ শূন্যস্থানের মধ্য দিয়ে কোনো রকম তাপের চলাচল করতে পারে না। শূন্যস্থানের তাপ পরিবাহিত হচ্ছে 0। আর ধাতুগুলোর মধ্যে আমরা দেখলাম ধাতু হচ্ছে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি বা সুপরিবাহী। কোন ধাতুটা? অনেক রকম ধাতু আছে। কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? না, রূপোর হচ্ছে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। এটা মনে রাখবে, রূপোর তাপ পরিবাহিতা হচ্ছে সবচেয়ে বেশি। রূপোর তাপ পরিবাহিতা হচ্ছে সবচেয়ে বেশি। তরল হলেও একটা পারদ ধাতু আমরা জানি। তরল আর গ্যাসীয় পদার্থের পরিবাহিতা সাধারণত কম। তরল আর গ্যাসীয় পদার্থের পরিবাহিতা কম, কিন্তু পারদ তরল হলেও পারদের মধ্য দিয়ে তাপ পরিবাহিতা বেশি। ঠিক আছে, এখন আমরা এই যে প্রশ্নটা পড়লাম, রূপ ধাতুর মধ্যে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, কতগুলো ধাতুর নাম আমরা দেখে নেব যেগুলোর তাপ পরিবাহিতা মাপ কত। দেখো, এখানে একটা বইয়ে একটা তোমার ছক দেওয়া আছে। ক্ষীরের তাপ পরিবাহিতা 2.13, এটা তাপ পরিবাহিতাঙ্ক অ্যাকচুয়ালি। রূপোর 0.97, তামার 0.92, সোনা 0.72, অ্যালুমিনিয়াম 0.48, লোহা 0.17, কাঁচ 0.0025, জল 0.015, বায়ুর 0.00006। এই ধাতুগুলোর মধ্যে রূপোর তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে, চলো এরপরে আমরা তাপ পরিবাহিতাঙ্কটা কি জানি। তাপ পরিবাহিতাঙ্ক, তাহলে আমরা তাপ পরিবাহিতা পড়লাম, এখন আমরা তাপ পরিবাহিতাঙ্ক বোঝাবো বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতার ক্ষমতা বোঝানোর জন্য। বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতার ক্ষমতা বোঝানোর জন্য কীভাবে বোঝাবো? না, কার কত তাপ পরিবাহিতা আছে তারটা বোঝানোর জন্য একটি ভৌত রাশির ব্যবহার করা হয়। একটি ভৌত রাশির ব্যবহার করা হয়। তাহলে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতার ক্ষমতা বোঝানোর জন্য একটি ভৌত রাশির ব্যবহার করা হয়, সেটি হলো তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কি হলো? না, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা কত সেটা বোঝানোর জন্য একটা ভৌত রাশি ব্যবহার করা হয়। সেই রাশিটার নাম হচ্ছে কি না, তাপ পরিবাহিতাঙ্ক। চলো, এখন তাপ পরিবাহিতাঙ্ক খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটু ভালো করে বুঝে নিই। ধরো, এটা একটা আয়তাকার পাত। এই আয়তাকার পাতের দুদিকে দুটো আয়তাকার পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে। এর এইদিকে একটা পৃষ্ঠ, এইদিকে একটা পৃষ্ঠ। এইদিকের ধরো তাপমাত্রাটা হচ্ছে θ1, আর এইদিকে তাপমাত্রাটা হচ্ছে θ2। আরও একটু ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরে নাও এই খাতাটা একটা আয়তাকার পাত। এই আয়তাকার পাতের এই দিকটা একটা পাত, এই দিকটার তাপমাত্রা হচ্ছে θ1, আর এই উল্টে দিকে এই দিকের তাপমাত্রাটা ধরো θ2, ওটাকে থিটা বলা হয়। ঠিক আছে, θ1 এবং θ2। এবং পাতের বেদ মানে এটা কতটা মোটা, এই যে বেদ, এই বেদটা হচ্ছে
এই বেদটা হচ্ছে ডি। তাহলে আয়তাকার পাতের বেদ হচ্ছে ডি। আয়তাকার পাতের বেদ ডি, আয়তাকার পাতের বেদ ডি। বিপরীত পৃষ্ঠের প্রতিটির ক্ষেত্রফল, প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল এ। প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল এ, প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল এ। আর টি সময়ে আর দুটি বিপরীত পৃষ্ঠের উষ্ণতা θ1 আর θ2, আর ধরে নাও যে θ2টা θ1-এর থেকে বড়, অর্থাৎ তাপটা θ2 থেকে θ1-এর দিকে আসবে। ঠিক আছে, তাহলে উষ্ণতার পার্থক্য কত হবে না θ2 মাইনাস θ1। এখন তাহলে টি সময়ে তলের সঙ্গে লম্বভাবে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলে, টি সময়ে তলের সঙ্গে লম্বভাবে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলে আমরা বলতে পারবো কিউ ভ্যারিজ অ্যাজ এ। অর্থাৎ যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটা ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। তারপরে 2 নম্বর বলছি কিউ ভ্যারিজ অ্যাজ 1/d, অর্থাৎ বেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। 3 নম্বর হচ্ছে কিউ ভ্যারিজ অ্যাজ θ2 মাইনাস θ1, অর্থাৎ তাপমাত্রার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। এবং 4 নম্বর হচ্ছে কিউ ভ্যারিজ অ্যাজ টি, অর্থাৎ উষ্ণতার সঙ্গে সময়ের সঙ্গে সমানুপাতিক। তাহলে 4টে জিনিস আমাদের তাপ পরিবাহিতা, এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুর পড়ে যে তাপ পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে যত সময় বাড়বে কিউ পরিমাণ তাপটা তত বাড়বে, উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তাপের পরিমাণটা তত বেশি হবে, বেদটা যত মোটা হবে তাপের পরিমাণটা তত কম হবে, এবং ক্ষেত্রফল যত বেশি হবে তাপের পরিমাণটা তত বেশি হবে। এই 4টে জিনিসের উপর নির্ভর করে। ঠিক আছে, যদি পরীক্ষায় পড়ে তুমি এরকম করে লিখে দেবে যে আয়তাকার পাতের বেদ ডি, প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল এ, দুটি বিপরীত পৃষ্ঠের উষ্ণতা θ1 এবং θ2 গ্রেটার দ্যান θ1। টি সময়ে তলের সঙ্গে লম্বভাবে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলে কিউ ভ্যারিজ অ্যাজ এ, কিউ ভ্যারিজ অ্যাজ 1/d, কিউ ভ্যারিজ অ্যাজ θ2 মাইনাস θ1, আর কিউ ভ্যারিজ অ্যাজ টি। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে রাখতে হবে। এবারে আমরা ভেদ, ক্লাস 10-এ আমরা ভেদ পড়ব। যদি এটাকে ভেদের সূত্র অনুযায়ী করি তাহলে কিউ ভ্যারিজ অ্যাজ এ θ2 মাইনাস θ1 t/d, কিউ ভ্যারিজ অ্যাজ এ θ2 মাইনাস θ1 t/d। এবারে তুমি এখান থেকে কিউ সমান এই ভ্যারিজাস চিহ্নটা তুলে দেওয়ার জন্য একটা কে আসবে, কে এ θ2 মাইনাস θ1 ইন্টু t/d। এই কেটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, এই কেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, কেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। এখন আমরা এই তাপ পরিবাহিতাঙ্কের একক এবং এর সংজ্ঞা নির্ণয় করব। কিউ সমান কে এ θ2 মাইনাস θ1 ইন্টু t/d। তাহলে এখান থেকে তুমি যদি কে নির্ণয় করতে চাইছো তাহলে কিউ ডি বাই এ θ2 মাইনাস θ1 ইন্টু টি, এখান থেকে আমরা একক নির্ণয় করব। দেখো কিউ মানে তাপ, তাপের একক হচ্ছে ক্যালোরি। ডি হচ্ছে কি বেদের একক কি না, বেদ হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য, বেদ মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রস্থ, তাই তো। তাহলে আমরা বলবো সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে আমি করছি সেন্টিমিটার। এ হচ্ছে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার মানে সেন্টিমিটার স্কোয়ার। θ2 মাইনাস θ1 মানে টেম্পারেচারের একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর টি হচ্ছে সময় হচ্ছে সেকেন্ড। এইটা হবে তোমার একক।
তাহলে এই সেন্টিমিটারে সেন্টিমিটার স্কোয়ার কেটে গিয়ে নিচে একটা সেন্টিমিটার থাকছে, তাহলে একক হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স। দেখো সেন্টিমিটার বেশি নিচে রয়ে গেছে, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে তোমার তাপ পরিবাহিতাঙ্কের একক। এবারে তুমি এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক হলো, যদি তুমি এসআই পদ্ধতিতে এককটা লেখো কী হবে, তাহলে ক্যালোরিটা কী হবে, জুল হবে, নিজেই করে ফেলো, ক্যালোরিটা জুল হবে, জুল, সেন্টিমিটারটা মিটার হবে, এটা মিটার স্কোয়ার হবে, এটা ডিগ্রি কেলভিন হবে, ডিগ্রি কেলভিন হয় না, ভুল বললাম, কেলভিন হবে, কেলভিন হবে, আর এটা সেকেন্ড হবে। তাহলে এককটা কী হবে, জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। ঠিক আছে, এটার আর এক নাম জুল পার সেকেন্ডকে আমরা বলি, এই জুল পার সেকেন্ডকে আমরা বলি, এক সেকেন্ডে 1 জুল কার্যকর ক্ষমতাকে 1 ওয়াট বলে, আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। তাহলে ওয়াট পার মিটার পার কেলভিন, তাহলে এইটাও একক একটা, অথবা এইটা একটা একক, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক। ঠিক আছে, দেখো আমি তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দেব, একটু বোঝার চেষ্টা করো, সংজ্ঞাটা মুখস্থ করবে কিন্তু একটু বোঝার চেষ্টা করো। কিউ সমান কে থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি, এটা হচ্ছে তোমার সমীকরণ। এখান থেকে তুমি কে এর সংজ্ঞা দেবে। তাহলে কে এর সংজ্ঞা দিতে চাইলে কোনাকুনি গুণ করে নিচ্ছি, দেখো কিউ ডি বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। এবারে তুমি এখান থেকে এ সমান 1 করে দাও, ডি সমান 1 করে দাও, টি সমান 1 করে দাও, থিটা টু মাইনাস থিটা ওয়ান সমান 1 করে দাও, তাহলে কিউ সমান কে দাঁড়াচ্ছে। অর্থাৎ কিউ সমান কে মানে দেখো এ মানে হচ্ছে ক্ষেত্রফল, ডি মানে হচ্ছে বেদ, ক্ষেত্রফল আর বেদ গুণ করলে আয়তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা ঘনকের দৈর্ঘ্য প্রস্থ আর সমান, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটাই সমান, একটা আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে আমরা তাকে বলছি একটা ঘনক। তাহলে আমরা এইটাকে নিয়ে বলতে পারি একটা একক ঘনক, তাই তো, দৈর্ঘ্য 1 প্রস্থ 1 উচ্চতা 1, তাহলে একক ঘনক। তাহলে লিখব একক ঘনকের, একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। তাহলে আমি কি বললাম না, ধরো এইটা একটা একক ঘনক, এই ঘনকের দুটো বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য কত হবে, আমি কত ধরেছি না, দুটো বিপরীত পৃষ্ঠের, এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠ, দুটো বিপরীত পৃষ্ঠের, বা তুমি যে ঘরে বসে আছো সেই ঘরে দেখো দুদিকের দুটো দেয়াল, এই দুদিকের দুটো দেয়ালের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, এই যে দেখো সমান 1 ধরা হয়েছে, তাহলে দুটো বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে, উষ্ণতার পার্থক্য একক হলে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে, এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে কত সময়ে, 1 সেকেন্ডে, লম্বভাবে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে, তাপ পরিবাহিতাঙ্ক বলে। খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাহলে কি বললো না, একটা একক ঘনকের দুটো বিপরীত পৃষ্ঠের যদি উষ্ণতার পার্থক্য 1 হয়, তাহলে এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে 1 সেকেন্ডে যে তাপ পরিবাহিত হবে তাকে আমরা বলবো ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। এবারে আমরা এই অধ্যায়ের সবথেকে শেষের অংশ, সেটা হচ্ছে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক, তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক।
তোমাদের এইটা একটু বুঝতে এখন অসুবিধা হবে, কারণ তোমরা এখনও কারেন্ট পড়োনি বা প্রবাহিত তড়িৎ পড়োনি, তবুও বুঝে নেওয়ার চেষ্টা করো তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা তাপীয় রোধ পড়ে ফেলেছি, সেটাই আমরা এখন আলোচনা করি। তাহলে আমরা কি আগের সমীকরণটা তৈরি করতে গিয়ে, তাপ পরিবাহিতাঙ্কের সমীকরণ তৈরি করতে গিয়ে আমরা যেটা ধরেছিলাম, কি ধরেছিলাম না, একটি আয়তাকার ফলকের বেধ ডি, একটি আয়তাকার ফলকের বেধ ডি, পৃষ্ঠের ক্ষেত্রফল এ, একটি আয়তাকার ফলকের, তোমরা জানো এটা, ফলকের বেধ ডি, দুদিকে দুটো পৃষ্ঠ আছে তাই তো, প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের বেধ ডি, এ লিখে ফেলেছি, বেধ ডি, পৃষ্ঠের ক্ষেত্রফল এ, একটি আয়তাকার ফলকের বেধ ডি, পৃষ্ঠের ক্ষেত্রফল এ, দুটো পৃষ্ঠে দুটো উষ্ণতা আছে, তাহলে উষ্ণতার পার্থক্য, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য লেখো, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য θ2 মাইনাস θ1। তাহলে টি সময়ে লম্বভাবে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যে পরিমাণ তাপ পরিবাহিত হয়, তাহলে এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় সেটা কী ছিল না, কিউ সমান কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি, তাই তো। এবারে তুমি এটাকে তাপ পরিবহনের হার করে দাও, টি দিয়ে ভাগ করে দিলে এটা তাপ পরিবহনের হার হয়ে যাবে, তাপ পরিবহনের হার, এই টিটাকে নিচে নামিয়ে দাও, কিউ বাই টি সমান কে এ θ2 মাইনাস θ1 বাই ডি, 1 নম্বর সমীকরণ। আবার ওহমের সূত্র থেকে আমরা জানি আই সমান ভি বাই আর, ঠিক আছে, এটা আমরা পরে পড়ব। কোনো পরিবাহীর দুই বিন্দুতে, কোনো পরিবাহীর দুই বিন্দুতে বিভব V1 এবং V2, এখানেও ধরে নিচ্ছি V2টা V1-এর থেকে বড়, V1 এবং V2 পরিবাহীতে I তড়িৎ প্রবাহ হচ্ছে, পরিবাহীতে I প্রবাহ হলে ওহমের সূত্র অনুযায়ী I সমান V2 মাইনাস V1 বাই আর, I সমান V2 মাইনাস V1 বাই আর। আবার আই মানে আমরা জানি আধান বাই সময়, আই সমান হচ্ছে কিউ বাই টি, আছে এটা ছোটো হাতের কিউ করে দিয়ে, কারণ ওটা বড় হাতের কিউ আছে, আই সমান কিউ বাই টি সমান V2 মাইনাস V1 বাই আর, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার তুমি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে ব্যালেন্স করো, ব্যালেন্স করলেই তুমি পেয়ে যাবে, দেখো এখানে দেখো কিউ বাই টি সমান কে এ θ2 মাইনাস θ1 বাই ডি, আর এখানে পেয়েছো কিউ বাই টি সমান V2 মাইনাস V1 বাই আর। তাহলে 1 নম্বর ইকুয়েশনটাকে আর একটু যদি আমি লিখি, 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, দেখো এখানটাতে করে দিচ্ছি, কিউ বাই টি সমান এই কেটাকে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে θ2 মাইনাস θ1 বাই ডি বাই কে, এটাকে নিচে নামিয়ে দিলাম, ডি বাই কে। দেখো এবার এই আর আর এই ডি বাই কে, এই দুটো হচ্ছে পরস্পর সমান বা সমতুল্য, সমান বলতে পারবো না আমরা, সমতুল্য, আর আর ডি বাই কে এটা হচ্ছে সমতুল্য, এই ডি বাই কে রাশিটাকেই বলা হয় তাপীয় রোধ। তাহলে এখানটা থেকে কি লিখবে না, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাওয়া যায় ডি বাই কে এ রাশিটি আর এর সমতুল্য, ঠিক আছে। এটাকে আমি 3 নম্বর সমীকরণ বলে দিই, তাহলে আরও ভালো হবে। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ তুলনা করে পাওয়া যায় 2 নম্বর ও 3 নম্বর
সমীকরণ তুলনা করে পাওয়া যায় ডি বাই কে এ রাশিটি আর মানে রোধ আর এর সমতুল্য। একে তাপীয় রোধ বলে। ঠিক আছে, কোথাও কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ।